কি হলো রে মা পূজা, তুই চলে এলি যে? বাবা পলাশ, তুমিও চলে এসেছো? কোনো খারাপ খবর আছে নাকি গো? একটা দুঃখের খবর আছে মা। দুঃখের খবর? কি হয়েছে রে মা? দেখ, জীবনে দুঃখ তো আমাদের এমনি কাটছে না এই গরিবের সংসারে, তা আবার তোরা নতুন করে কোন দুঃখের খবর নিয়ে এলি রে? তোমার জামাইয়ের চাকরি চলে গেছে। সে কি? হ্যাঁ বাবা পলাশ, কি করে গেল চাকরি বাবা তোমার? আর বলো না, আজকাল কাজের কি আর কোনো দাম আছে? যার যখন মনে হচ্ছে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছে। এমনিতে ভালোই চলছিল সবকিছু, তবে হঠাৎ করে চাকরি থেকে ছাঁটাই করে দিল। তা এবারে কি করে সংসার চলবে বলো তো? সেই চিন্তা যে আমিও করছি না এমনটা নয় মা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যে করে হোক কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। সেই কথা ভেবে আমিও অস্থির হচ্ছি। তুমি এই বুড়ো বয়সে মোচার ঘন্ট রান্না করে কষ্ট করে সংসার টানো, সে কথা কি আর আমরা জানি না? দেখো, জীবনে যখন যা হারানোর তা তো হারিয়েই গেল। এবারে চেষ্টা করব আবার নতুন করে কিছু শুরু করার। আমি না হয় একা বুড়ি মানুষ, যে করে হোক এই সংসারটা চালিয়ে নিচ্ছি। একটা পেট, তা যে করেই হোক নুন ভাত খেয়ে কেটে যাচ্ছে। কিন্তু তোরা জোয়ান মানুষ, কি করে থাকবি বলতো এই গরিবের সংসারে? তুমি আমাদের কথা ভেবো না। আমরা নিজেদের ব্যবস্থা, তোমার ব্যবস্থা, আমাদের সকলের ব্যবস্থা কিছু না কিছু করে আমি করেই ফেলবো। সকালবেলাতে বড় মুখ করে মাকে তো কথা বলে দিলাম। তুমিও তো অনেক কথা বললে, কিন্তু বুঝতে পারছি না যে কি করব। মাথাতে তো আমারও আসছে না কিছু, তবে করতে তো কিছু একটা হবেই। মনটা বড় ভেঙে গেছে পূজা। যেভাবে আমার সাজানো চাকরিটা গেল, তারপর যেন আর মাথা তুলে দাঁড়াতে ইচ্ছে করছে না, আর ইচ্ছে করছে না এই জীবনটা রাখবার। তুমি ভেবো না তো, আজকাল খবরে দেখোনি কত লোকের চাকরি যাচ্ছে রোজ? তারা কি তোমার মতন হতাশ হয়ে ভেঙে পড়ছে নাকি? ভেঙে তো পড়ছে না, কিন্তু আমি তো হতাশ হয়ে পড়েছি বলো। বুঝতে পারছি না এই হতাশার গ্লানি থেকে কিভাবে নিজেকে টেনে তুলে খাড়া করব। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি ভরসা হারিও না। জীবনে যতই কঠিন দিন আসুক, ভরসা হারালে তো চলবে না। আর সব সময় একটা কথা মনে রেখো, এই সংসারে যদি কেউ তোমার পাশে নাও থাকে, তারপরেও কিন্তু আমি তোমার পাশে থাকব। সত্যি পূজা, তোমার অনুপ্রেরণা আমাকে নতুন করে বল যোগাচ্ছে। তোমার ভালোবাসা যে আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে, কই সেই কথাটা তো বললে না। আসলে আমরা পরস্পরের পরিপূরক। আমরা একে অপরের উপরে ভরসা না রাখলে আর কে রাখবে বলো? নিজেকে শক্ত আমাকে করতেই হবে। তুমি একদম ঠিক কথা বলেছ। তাহলে আর ভেঙে পড়বে না, কথা দাও। কথা দিচ্ছি পূজা, যত কষ্টই আসুক আমি মাথা উঁচু করে লড়াই করব। আর সর্বদা সেই লড়াইয়ে তুমি আমাকে পাশে পাবে। দাদু, এখন কেমন লাগছে তোমার? বড্ড শরীরটা খারাপ লাগছে রে মা। তোমার হঠাৎ করে শরীরটা কেমন করে এত খারাপ হয়ে গেল দাদু? তুমি তো এই বেশ ভালো ছিলে। বয়স হচ্ছে রে মা, বুঝলি তো। বয়স যখন হয় তখন এই জগৎ সংসার ছেড়ে চলে যাওয়ার সময় হয়। হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়। একদম বাজে কথা বলবে না দাদু। তুমি চলে গেলে আমার কি হবে বলো তো? তুমি সব সময় চলে যাবার কথা বলো, একদম আমার কথা ভাবো না তুমি। ভাবি বলি তো এখনো এই প্রাণটা নিয়ে টিকে রয়েছি। যদি না ভাবতাম তবেই তো চলে যেতাম টিকিট কেটে। আমারও খুব চিন্তা হচ্ছে দাদু। এদিকে ঘরের টাকা নেই, প্রচন্ড অভাব, পেটে খাবার পয়সা পর্যন্ত নেই। অথচ তোমার চিকিৎসা করাবো কোথা থেকে বলো তো? একটা উপায় আছে পাখি।
তাতে আমার চিকিৎসা না হোক তবে পেটে খাওয়ার ব্যবস্থাটা অন্তত হয়ে যাবে। আর যদিও তিনি সদয় হন তাহলে আমার চিকিৎসার ব্যবস্থাটা হলেও হতে পারে। কি ব্যবস্থা দাদু? তুমি যে ব্যবস্থার কথা বলবে আমি সেই কাজই করব। তুমি শুধু একবার বলে দেখো আমাকে। এই গ্রামের মধ্যে ভালো মানুষ আর বড় লোক শুধুমাত্র একজন আছে, তিনি অবিনাশবাবু। আমি কি যাব অবিনাশ জেঠুর কাছে? তুই গিয়ে আমার নাম করে বলবি যে আমার খুব শরীর খারাপ, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। আমি মানুষটাকে চিনি ভালো করে, উনি খুব বড় মনের মানুষ। ঠিক আছে দাদু, আমি অবিনাশ জেঠুর কাছে যাব। অবিনাশ জেঠু নিশ্চয়ই আমার কথা ফেলতে পারবেন না। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন তোর সব দুঃখ দূর করে দেন। আর আমিও প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো। জেঠু, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কি হয়েছে? কি কথা বলবি তুই পাখি? তোর মতো একটা বাচ্চা মেয়ে আমার সাথে কি কথা বলবে রে? আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি জেঠু। বিপদ? কিসের বিপদ তোর? আমার দাদুর শরীরটা খুব খারাপ জেঠু। হরিপদবাবুর কি হয়েছে? আমি তো কিছুই জানি না। সেই জন্যই তো বলছি, হঠাৎ করে দাদু বিছানা থেকে আর উঠতে পারছেন না। এই কদিন আগে দেখলাম মানুষটাকে কি সুন্দর সুস্থ সবল হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এই বিপদে আমি যে কি করি। তাহলে আমি কি করতে পারি বলতো? দেখো জেঠু, এই গ্রামের মধ্যে ভালো মানুষ আর বড় লোক একমাত্র তুমিই আছো। তাতে কি হয়েছে? আমার শুধু দাদুর শরীর খারাপ তাই নয়, ঘরে ভয়ানক অভাব। আমি কতদিন ভালো করে খেতে পাইনি। অসুস্থ দাদুকেও ভালো করে কিছু খেতে দিতে পারছি না। বনে বাদারে ঘুরে কতগুলো শাক পাতা তুলে এনে নুন দিয়ে জলে সিদ্ধ করে খাওয়াচ্ছি। তাহলে আমার কাছে তুই কি চাস বল? এদিকে তার উপরে দাদুর হঠাৎ করে শরীর খারাপ হয়ে পড়ল। একটা যে ডাক্তার বা কবিরাজ দেখাবো সে কথা তো ভাবতেও পারছি না। তাই তোমার কাছে এসেছি কিছু সাহায্যের জন্য। তুমি যদি আমাকে কিছু সাহায্য করতে, যাতে অন্তত পেটে খেয়ে আর দাদুকে সুস্থ করে তুলতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্ত তুই রাখতে পারবি না। তুমি বলো না জেঠু, তুমি যে শর্ত বলবে সেই শর্তই আমি মেনে নেব। আরে ওরকম মনে হচ্ছে রে খুকি, কিন্তু পারবি না তুই। তুমি একবার বলেই দেখো না। শোন তাহলে। কি হয়েছে পলাশ? এই ভর দুপুরবেলা এরকম হতাশ মুখে কোথায় যাচ্ছ? খগেনদা, আমার সবকিছু শেষ হয়ে গেল গো। কি শেষ হয়ে গেছে তোমার? আরে শহরের কাজ ছেড়ে তুমি হঠাৎ করে গ্রামে চলে এলে কেন? হ্যাঁ, সেটাই তো বলছি খগেনদা, আমার সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে। আমার সাধের চাকরিটা চলে গেছে, তাই আর বাঁচতে ইচ্ছে করছে না। আরে চাকরি চলে গেলে গ্রামের ছেলে হয়ে এত ভেঙে পড়লে চলে নাকি? সবাই সেই কথাই বলছে, আমার বউও সে কথাই বলছে, কিন্তু নিজেকে তো আর স্থির রাখতে পারছি না। চোখের সামনে দেখতে পারছি না বাড়ির লোকের এত অভাব অনটনের সাথে রোজ লড়াই করা। ওদের চোখের জল আমাকে বড় কষ্ট দেয় গো। আরে গ্রামের মানুষ তুমি, চাষবাস করে বেঁচে থাকো। এখন জানো তো, বুদ্ধি করে চাষবাস করতে পারলে অনেক টাকা। আমাদের আর জমি কোথায় চাষ করবার মতো? ও আচ্ছা, তুমি তো জানোই না। কি জানি না, ঠিক করে বলো তো। আমি যখন ছিলাম না তখন কি কিছু হয়েছে নাকি? আরে তোমার শাশুড়ি মার একটা গুপ্ত জমি ছিল অনেক বড়, তা তুমি যখন গ্রামে ছিলে না সেটা তো গেল। গেল মানে কিভাবে গেল? আর বলো না পলাশ, একে তো তোমার শাশুড়ি মা মোচার ঘন্ট রান্না করে সংসার চালান। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার শাশুড়ি মায়ের অসহায়তার সুযোগ নিয়ে ওই অবিনাশবাবু মোড়ল তোমার শাশুড়ি সেই জমিটা নিয়ে লিখে নিয়েছে নিজের নামে। তুমি যা বলছো এটা কি সত্যি? অবশ্যই সত্যি, আমি কি তোমাকে মিথ্যে বলবো?
আমি আর একটা বিহিত না করে ছাড়ব না। অবিনাশবাবু মোড়ল বলে যা খুশি করবেন, আমি ওনাকে উচিত শাস্তি দিয়ে তবেই ছাড়ব। কি হয়েছে গো তোমার? দেখে মনে হচ্ছে খুব রেগে আছো। কিছু হয়নি, তুমি বুঝবে না, ছাড়ো। তুমি আমার থেকে লুকাবে? সত্যি করে বলো তো, কি হয়েছে? আমি আজকে খবর পেয়েছি যে ওই অবিনাশবাবু মোড়ল তোমার মা মানে আমার শাশুড়িমার একটা খুব বড় জমি আমাদের অনুপস্থিতিতে চিটিংবাজি করে লিখিয়ে নিয়েছে। এখন একবার ভাবতে পারছো, যদি সেই জমিটা থাকতো, এ অভাবের সময় আমরা কত কিছু করতে পারতাম। কোন জমির কথা বলছো তুমি? কোন জমি সেটা তোমার মা ভালো করে জানেন, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। দেখো, তোমার থেকে বেশি দিন আমি আমার মাকে চিনি। এই রকম কোনো জমির কথা তো আমার জানা নেই। তুমি না জানতে পারো, তবে এরকম একটা জমির অস্তিত্ব ছিল, সেটা হয়তো তোমার মা তোমাকে বলেওনি কখনো। তা হলেও সেই জমি কেন অবিনাশবাবু লিখিয়ে নিতে যাবেন? অবিনাশবাবুর নিজের যা জমি আছে সেই জমিই তিনি ভোগ করতে পারছেন না। ওই তো কথায় আছে না, বুড়ো বয়সে লোভ বাড়ে, হয়তো খাটে উঠবার সময় ওর লোভটাও বেড়েছে। লোভ বাড়ুক আর যাই বাড়ুক, আমার কিন্তু মনে হয় তোমার পুরো বিষয়টা তদন্ত করে দেখা উচিত। যে তোমাকে বলেছে সে কতটা সত্যি বলেছে সেটা নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। বললাম যে যে বিষয়টা জানো না সেই বিষয় নিয়ে কথা বলতে এসো না, আমাকে আমার মতো করে ভাবতে দাও। ওই অবিনাশ শয়তান মোড়লের বাড়িতে যদি আমি আমার আমার ছাতা খুলতে না পেরেছি না, তাহলে আমার নাম পলাশ নয়। আমি প্রতিশোধ নিয়ে দেখিয়ে দেব যে আমার নামও পলাশ। যতক্ষণ না এই ঘটনার একটা বিহিত করতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। কি হয়েছে রে পাখি? হঠাৎ করে তুই এসেছিস, কিছু বলবি? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো কাকিমা। বিপদ? তোর আবার কি বিপদ হলো রে? বিপদটা হচ্ছে যে আমার দাদুর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে পড়েছে। তার উপর আমাদের ঘরে খাওয়ার জিনিস পর্যন্ত নেই। ওমা, তাহলে কি করে চালাচ্ছিস তোরা? এই দেখ না, আমাদের সংসারেরও যা অবস্থা, না হলে অন্তত তোকে কিছু দিয়ে সাহায্য করতাম। তোমাকে কিছু দিতে হবে না কাকিমা, তোমাকে শুধু একটা অন্য সাহায্য করতে হবে। কি সাহায্য রে? যদি আমি পারি নিশ্চয়ই তোকে সাহায্য করব। আমি গিয়েছিলাম অবিনাশ জেঠুর কাছে কিছু টাকা সাহায্য চাইতে। উনি সাহায্য করলেন? উনি কথা দিয়েছেন যে সাহায্য করবেন, তবে একটা অদ্ভুত শর্ত দিয়েছেন। অদ্ভুত শর্ত? কি অদ্ভুত শর্ত রে? উনি বললেন যে তোমার মা খুব ভালো মোচার ঘন্ট বানাতে পারেন, অথচ এই গ্রামে সবাই খেলেও উনি কখনো খাননি সেই মোচার ঘন্ট। শুধুমাত্র সবার মুখে সুনাম শুনেছেন। তাই যদি তোমার মা নিজের হাতে ওনাকে রান্না করে মোচার ঘন্ট খাওয়ান, তাহলে উনি আমাদের সব সমস্যা দূর করে দেবেন। ও, এই ব্যাপার? আরে আগে বলবি তো আমাকে। তুই একদম চিন্তা করিস না পূজা, আমি মাকে বলবো অবিনাশবাবুকে মোচার ঘন্ট রান্না করে খাওয়াতে। তুমি বলছো? তুমি যেখানে বলছো তাহলে হয়ে যাবে, বলো। আরে বললাম না, তুই নিশ্চিন্তে থাক। অবিনাশবাবু মায়ের হাতের মোচার ঘন্ট খেয়ে খুশি মনে তোকে টাকা দেবেন, তখন দেখবি তোর সব সমস্যা মিটে যাবে। ঠিক আছে কাকিমা, ধন্যবাদ। অবিনাশবাবু, বাড়ি থেকে বের হন বলছি। আর কতদিন ঢুকে থাকবেন ওই ঘরের ভেতরে? যদি বাড়ি থেকে এক্ষুনি না বের হন, আমি আপনার কলার ধরে রাস্তায় টেনে নামাবো। কি হয়েছে পলাশ? তোমাকে তো আমি ভদ্র ঘরের ছেলে বলে জানতাম, তুমি আমার বাড়ির সামনে এসে এরকমভাবে চিৎকার করছো কেন? লজ্জা করে না আপনার? একজন অসহায় মানুষের ক্ষতি করতে আপনার একটু বাঁধে না? আমি কার ক্ষতি করেছি বাবা? আমি তো এই জন্ম শুধু তোমাদের ভালো কথা ভেবে কাটালাম। আমি কারোর ক্ষতি করবো এ তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি। ভাবেননি, অথচ করে তো ফেলেছেন।
কি করেছি একবার ভালো করে বুঝিয়ে বলো তো আমাকে। আমরা যখন গ্রামে ছিলাম না, শহরে কাজে ছিলাম, তখন আপনি আমার অসহায় শাশুড়ি মাকে দিয়ে সব থেকে বড় চাষের জমিটা লিখে নেননি? এত লোভ আপনার! তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে পলাশ। দেখো ভাই, সত্যি কথা বলতে কি, আমার নিজের কাছে এত জমি আছে, সেগুলি আমি ভোগ করতে পারছি না। আমি তোমার শাশুড়ি মার জমি কেন নিতে যাব? দেখুন, বেশি কথা বলবেন না, ন্যাকা ন্যাকা ভালো সাজবার চেষ্টা করবেন না আমার সামনে। যেটা করেছেন সেটা স্বীকার করুন এবং জমি ফিরিয়ে দিন। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হতে পারে আমার সম্বন্ধে কেউ তোমার কাছে মিথ্যে কথা বলেছে। এই গ্রামে চুগলি করবার মতো লোকের অভাব নেই। আমি জানতাম ঠিক এই কথাটাই আপনি বলবেন, তবে কতদিন আর শাক দিয়ে মাছ ঢেকে রাখবেন? আমি ঠিক এর একটা সত্যি প্রকাশ করব সকলের সামনে। শাক দিয়ে মাছ ঢেকে রাখবার কোনো প্রশ্নই নেই ভাই। যেটা করিনি সেটার জন্য আমি ভয় পেতে যাব কেন? তোমার যদি কিছু বলবার থাকে তুমি আদালতে গিয়ে বলো, কি আমি কিন্তু তোমার এরকম মিথ্যে চোখ রাঙানি সহ্য করব না। ঠিক আছে, আমিও একদিন আপনাকে রাস্তায় টেনে নামাবো, কথাটা জেনে রাখবেন। বাবু, আপনার সাথে বিশেষ কথা ছিল আমার। কি কথা খগেন? বাবু, আজকাল এই গ্রামে এমন একটা ছেলে এসে উপস্থিত হয়েছে, হঠাৎ করে যে সবার নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। তার নামে মানে আপনাকেও ছেড়েনি, সে আপনাকে মানে উল্টোপাল্টা বলছি। কে সেই ছেলে? আর কি বলেছে আমার নামে? দেখুন, অনেক দিন ধরেই তো অনেকের নাম, অনেকের কথা শুনে আসছি তার মুখে। তবে আপনার মতো ভালো সৎ মানুষের নামে যখন সে অপবাদ ছড়াতে শুরু করলো, তখন আমি আর সহ্য করতে পারলাম না। কেন, কি হয়েছে একটু বলবে? এই যে এটাই যে ওই শহরে কাজ থেকে ফিরে আসা পলাশ আপনার নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আপনি নাকি ওদের জমিতে চুরি করে নিয়েছেন, মানে জমিটা। অথচ পুরো গ্রাম জানে আপনি কত সৎ মানুষ। এবার বলুন, আপনার নামে এরকম মিথ্যে অপবাদকে আমি মেনে নিতে পারি? হ্যাঁ, আমার কাছেও এসেছিল সে। তার এত বড় সাহস যে গ্রামে আমার নামে মিথ্যে অপবাদ রটাচ্ছে। অবশ্যই। আর যদি তা না হবে তাহলে আমি এত কথা জানবো কি করে? ঠিক বলেছ তুমি। এর কিছু একটা উচিত ব্যবস্থা আমাকে করতেই হবে। আপনি ওর শাস্তির ব্যবস্থা করুন। মনে রাখবেন, এর উচিত শাস্তি হওয়া দরকার। আমি এর শেষ দেখে ছাড়ব। যদি আমি আজকে ওকে ক্ষমা করে দিই, তাহলে ও অন্য কারোর নামে এই সমস্ত কাজ করে বেড়াবে। আর এই কাজ মোটেও ভালো না, তাই শাস্তি পাওয়া উচিত। আমার তো মনে হয় এই স্বভাবের জন্যই শহরের কাজ থেকে ওকে ছাঁটাই করে তাড়িয়ে দিয়েছে। সে যাই হোক, আমি ওকে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে। খগেনদা, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলবে পলাশ? দেখো, তোমার কথা অনুযায়ী আমি অবিনাশবাবুর বাড়িতে গিয়ে অবিনাশবাবুকে রীতিমতো ধমক দিয়ে এসেছি, কিন্তু উনি মানতে রাজি নন। একজন যদি সাক্ষী পাওয়া যায় উনি নিশ্চয়ই মেনে নেবেন। তাহলে আর অপেক্ষা করছো কেন? যাও সাক্ষী জোগাড় করো। কেন, তোমার শাশুড়ি মার মানে জমি নিয়েছে যখন, তোমার শাশুড়ি মা সাক্ষী দেবে না? আমার শাশুড়ি ভোলা ভালা মানুষ, ওর দ্বারা অত কাজ হবে না। আর আমার বউটাও হয়েছে তেমন। তাহলে আমি আর কি করতে পারি বলো, যখন তোমার সংসারের মধ্যে গলদ আছে? তোমাকে যেতে হবে খগেনদা, তার কারণ পুরো ব্যাপারটা একমাত্র তুমিই জানো। তাই তুমি সাক্ষী দিয়ে আমাকে বাঁচাতে পারবে। আমি ওসব কাজ করতে পারবো না। দেখ, করতে পারবো না মানে? এই যে সেদিন এত বড় বড় কথা বললে তুমি, মানে সত্যি জানো বললে, তাহলে এখন গিয়ে অবিনাশবাবুর সামনে সত্যিটা বলতে তোমার দোষ কোথায়? আমার মনে হয় অবিনাশবাবু ঠিক কাজ করেছেন। তোমরা ছোট লোকের জাত, ভুল মানুষ। এখন তোমাদের নিজেদের ভুল তুমি অবিনাশবাবুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছো। এই কথাটা বলতে পারলে তুমি? আমাকে গাছে তুলে এরকম ভাবে মইটা কাটতে পারলে? এতে গাছে তুলে মই কারবার কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। তোমার ব্যবহারের তো সেটাই অর্থ। দেখো, বেশি অর্থ অনর্থ বার করতে যেও না। আমি অবিনাশবাবুর বিরুদ্ধে দাঁড়াবো না, সেটা একদম পরিষ্কার। যদি তোমার সাথে কিছু অনাচার হয়ে থাকে বলে তুমি মনে করো, যাও একা লড়াই করো। আর যদি আমাকে বেশি বিরক্ত করতে আসো, তাহলে আমি অবিনাশবাবুকে বলে তোমার শাস্তির ব্যবস্থা করব। তোমার ব্যবহার আমার মনে থাকবে। তোমার মতো নেমো খারাপ আমি একটাও দেখিনি। আজ আবার তোমার কি হলো? তুমি এখনই রাতের বেলা আবার গোমরা মুখ করে বসে রয়েছো? এই গ্রামটা নেমো খারামে ভরে গেছে, একটাও সৎ মানুষ আর বেঁচে নেই। কেন, কি হয়েছে সেটা বলবে তো? হয়েছে এটাই যে আমি অবিনাশবাবুর কাছে গেলাম এবং তিনি মানতে চাইলেন না। স্বাভাবিকভাবেই কেউ কি তার নিজের দোষ নিজের মুখে স্বীকার করে? তারপর তারপর কি করলে? তারপর আমি খগেনের কাছে গেছিলাম।
যেহেতু সত্যিটা সে আমাকে বলেছে, তাই আমার মনে হয়েছিল যে সে অন্তত অবিনাশবাবুর কাছে গিয়ে সব সাক্ষী দেবে। খগেনদা সাক্ষী দিতে রাজি হয়েছে? গাছে তুলে মই কেড়ে নিয়েছে আবার কি। এখন পাল্টি মেরে সেই অবিনাশবাবুর দলে চলে গিয়েছে এবং বলছে আমি যদি বেশি কিছু বাড়াবাড়ি করি তাহলে উল্টে আমাকে ফাঁসিয়ে দেবে। একটা কথা বলবো তোমাকে, কিছু মনে করবে না তো? সবাই যখন এত কথা বলছে তখন তুমিও বলো। দেখো, আমি জানি তুমি খুব সৎ মানুষ, লোকের মস্তিষ্কের ভিতরে এত রাজনীতি তুমি বোঝো না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, ওই খগেন নামের লোকটা মহা ধূর্ত লোক আমার মনে হয়, এবং আমার সত্যিটাই মনে হয়। কি সেই সত্যি শুনি? দেখো, ওই রকম যদি কোনো জমির অস্তিত্ব থেকে থাকতো সেটা আমার জানার কথা ছিল, আর আমি মাকে সেই বিষয়ে জিজ্ঞাসাও করেছিলাম। মা স্পষ্ট বলে দিয়েছেন যে ওই রকম কোনো জমির অস্তিত্ব আমাদের কোনো কালেই ছিল না। তাহলে এই বুড়ো বয়সে মায়ের মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। তাহলে এখানে একটাই কারণ থাকে যে ওই খগেন তোমাকে ভালো মানুষ অবিনাশবাবুর বিরুদ্ধে উস্কে দিয়েছে, যাতে তুমি অবিনাশবাবুর সাথে ঝামেলা করো আর মাঝখান থেকে ফায়দাটা খগেন নিতে পারে। দেখো গিয়ে এখন খগেন অবিনাশবাবুর কাছে তোমার নামে নালিশ করছে। তুমি ঠিক বলেছ পূজা, আমার চোখ খুলে গিয়েছে তোমার কথায়। আমি এবারে সত্যিটা জলের মতো বুঝতে পারছি। ওই খগেন সমস্ত মিথ্যে চক্রান্ত করে আমার এবং অবিনাশবাবুর মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়েছে। তবে এই সমস্যার একটা সমাধান আমাকে করতেই হবে। কাঁচকলার মোচা বড্ড তেতো হয়। এই ছোট্ট কলা বাগানটা তো আমাদেরই, আর এখানে সব ভালো ভালো কাঁঠালি কলার মোচা পাওয়া যায়। এই মোচা দিয়ে আজকে যদি অবিনাশ বাবুর জন্য ভালো করে মোচার ঘন্ট বানাতে পারি, তাহলে উনি খুশি হয়ে হরিপদ বাবুদের টাকা দিয়ে সাহায্য করবেন। আরে ওই বুড়িমা, অবিনাশবাবুকে খাওয়ানোর জন্য মোচা তোলা হচ্ছে, কিন্তু তোকে যেতে দেবে কে বলে? হ্যাঁ, কেন রে, আমাকে কি তুই আটকাবি নাকি? আটকাবো কেন বলছো বুড়িমা? আটকে তো ফেলেছি তোমাকে, তোমাকে আর যেতে দিচ্ছে কে? এই এই ছাড় শয়তান খগেন, আমাকে এইরকম ভাবে আটকে রাখছিস কেন রে? হ্যাঁ, ধরে বেঁধে। যাতে তুমি না গিয়ে ওই অবিনাশবাবুর মন জয় করতে পারো, অবিনাশবাবুর কাছে, যাতে তুমি এবং তোমার 14 গোষ্ঠী খারাপ হয়ে যাবে, বুঝলে? ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? শুনে যাও একবার। এই দেখো, এই খগেন আমাকে ধরে বেঁধে মোচা নেওয়ার হাত থেকে আটকে রেখেছে। শয়তান খগেন, তোর সব পর্দা এখন আমার কাছে ফাঁস হয়ে গিয়েছে। তুই আর আমাদের বোকা বানিয়ে রাখতে পারবি না। দেখ আমি তোকে কি করি। ও বাবা, মরে তো জোরে কেন তুমি খুশি মারলে? এবারে দেখ মার কাকে বলে। ওরা আছে মেরো না, এই গরমে মার খেতে পারবো না। আমি বলছি তোমার ভুল হয়ে গেছে, আর কখনো করবো না। চল শয়তান, তুই অবিনাশবাবুর কাছে চল, সেখানেই তোর বিচার হবে আজকে। ঠিক বলেছ বাবা পলাশ, এই রকম একজন চিটিংবাজ হিংসুটে লোকের বিচার হয়ে শাস্তি হওয়া দরকার। আমি ততক্ষণ তোকে মারতে থাকবো যতক্ষণ না অবিনাশবাবুর কাছে তোকে আধমরা করে পৌঁছাতে পারছি। চল। ছেড়ে দাও না, ছেড়ে দাও, ভুল করবো না তো। অবিনাশবাবু, একবার বাড়ি থেকে বের হন তো। কি হয়েছে পলাশ, তুমি আবার এসেছো কেন? সেদিন আপনার কাছে অবুঝের মতো এসে আপনার বাড়ির সামনে ছোট লোকের মতো চিৎকার করে গেছিলাম। আমাকে ক্ষমা করবেন বাবু। সেদিন আমি এসেছিলাম এই ছোট লোকটার কথায় বিশ্বাস করুন। কি খগেনকে তুমি এভাবে মারতে মারতে নিয়ে এসেছো কেন? সত্যি কথা জানলে আপনি ওকে ধরে মারবেন। কি সত্যি কথা? মানুষের সুখে থাকা এই শয়তানটা সহ্য করতে পারে না, তাই আমরা যখন সুখে ছিলাম আপনার উপর হিংসে করে ও আমাকে আপনার নামে মিথ্যে মিথ্যে কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়েছিল। সে কি রে খগেন, তুই এরকম করেছিলিস? আর সেই বিভেদের জ্বালাতেই আমি আপনাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করেছিলাম। তখন আমার মাথা ঠিক ছিল না। চাকরি হারিয়ে দারিদ্র্যের জ্বালায়
এমনিতেই আমি অসহায় ছিলাম, তাই এর কথায় আমি বিশ্বাস করে ফেলেছিলাম এক মুহূর্তে। কিরে খগেন, পলাশ যে কথাগুলো বলছে সেটা সত্যি? তার মানে আমার কাছে এসে তুই পলাশের নামে যে মিথ্যে কথাগুলো বলেছিস সেগুলো তোর বানানো কথা। আসলে আমরা সবাই তোর চক্রান্তের অংশ, তাই তো? বল শয়তান, বল, স্বীকার কর, তুই বাবুর কাছে নিজের মুখে স্বীকার কর। মেরুনা মেরুনা, এমনিতেই গরমের জ্বালা আর কঙ্কাল জ্বলে যাচ্ছে, তার উপর তোমার মার আমি সহ্য করতে পারছি না তো আর। আমি সত্যি বলছি আমি হিংসে করি সমস্ত কাণ্ডটা ঘটিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পলাশ, তোমরা ওকে মারতে থাকো, থেমো না। দেখুন বাবু, এইসব মারামারি তো চলতেই থাকবে, তবে এই খগেন আমাকে আজ মোচা তোলার সময় আটকে রেখেছিল। তারপরেও আমি আপনার জন্য মোচা নিয়ে এসেছি রান্না করে খাওয়াবো বলে। ঠিক আছে বুড়িমা, তুমি যতক্ষণ মোচা রান্না করে আমাকে খাওয়াবে ততক্ষণের মার ওর চলতে থাকবে, আর সেটাই হবে এর একমাত্র শাস্তি। পলাশ, তুমি ওকে উঠানের চড়া রোদের মধ্যে ওই খুঁটির সাথে বেঁধে ঠ্যাঙাও। আজকে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হওয়ার দিন। বুড়িমার হাতের অসাধারণ মোচার ঘন্ট খেয়ে আত্মাকে তৃপ্ত করব আজকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা।